হাতের কবজির এই জায়গায় ঠিক গুলিটা ঢুকে এই জায়গাতে বের হয়ে যায়। আমার হাতের সবগুলো নার্ভ ছিঁড়ে যায়, মোটামুটি রক্তনালী দুইটার মধ্যে একটা ছিঁড়ে যায়। ক্ষমতা যাক, আমাদের এটা ম্যাটার না, সে ভুল করবে, আমরা তার সমালোচনা করব নির্দ্বিধায়। প্রথম যে প্রশ্নটা করেছেন, আসলে আমি ব্যবসায়ী মানুষ। আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার আমার ঘটনাটা শুধু আমার না, গোটা বাংলাদেশের সাধারণ মানুষ ছাত্র আন্দোলন থেকে কিভাবে আর কি একতরফা আন্দোলন বা পতনের আন্দোলনে চলে গেল, এটা আমি যতটুকু দেখেছি বা আমি নিজে থেকে যতটুকুটা ফিল করেছি, যে প্রথমে কোটা আন্দোলন আমরা দেখেছি বা কোটা আন্দোলন থেকে শুরু, তারপরে পর্যায়ক্রমে আবু সাইদ ভাইয়ের মৃত্যু গোটা দেশকে কিন্তু প্রথমে নাড়া দেয়, বা স্বাভাবিকভাবে রাজনীতি সচেতন সব মানুষকেই নাড়া দেয় এবং সাধারণ মানুষের মনেও খুব কষ্ট বা ব্যথিত হই আমরা। প্রথম থেকেই দেশের ব্যাপার নিয়ে একটু মায়া বা সোচ্চার ছিলাম। পরবর্তীতে এই আন্দোলনটা যখন এক পর্যায়ে কারফিউ, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দ্বারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, আরও বিভিন্ন পর্যায়ে আস্তে আস্তে যখন সরকার যখন আরও বেশি কঠোর হচ্ছিল, তখন একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের মধ্যেও কিন্তু তিক্ততাটা বাড়ছিল। তো আমরা বিশেষ করে আমরা বলবো না, আমি নিজের থেকে খুব ব্যথিত হতাম। ফেসবুকে ঢুকলে বা নিউজ চ্যানেলে টিভিতে দেখলে খুব কষ্ট পেতাম। তো একটা পর্যায়ে যখন দেখলাম যে সাধারণ মানুষ সবাই নেমে পড়ছে বা সবাই তাদের দাবি নিয়ে, মানে সরকার স্বৈরাচার তো ছিলই বা বুঝতে পারতাম আমরা, কথা বলার তো জায়গা ছিল না, তখন দেখলাম সবাই একসাথে কথা বলতে পারছে। হ্যাঁ, তখন নিজেকে আর কি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করার একটা ইচ্ছা মন থেকে আসলো, যে না, আমিও এই আন্দোলনে একত্রতা পোষণ করি বা আমি আন্দোলনে সশরীরে আর কি যাই। রাজশাহীতে আন্দোলনটা তো হয়েছে ভার্সিটি বা রুয়েট কেন্দ্রিক, তো প্রোগ্রামগুলো রুয়েটের দিকে হতো, আমরা শহরের এই দিককার মানুষজন একটু কম গেছি। তো লাস্টের দিকে আমরা প্রত্যেকটা, আমার মনে আছে আমি দোকান ফেলে রেখে আমার বাজারের কয়েকজন ভাই, আমি মিছিলগুলোতে গিয়েছি, 3 তারিখ 4 তারিখের মিছিলগুলোতে গিয়েছি। পরবর্তীতে 5 তারিখে মানে যখন একেবারেই সবাই হাল ছেড়ে দিয়েছে, তখন আমার একজন বড় ভাই আছে, বড় ভাইকেও দেখেছি। আমরা 2 ভাই মিলে আমাদের এই ছোট প্রতিষ্ঠানটা চালাই। আমার বড় ভাই আন্দোলনের সাথে, মানে আমাকে সকালে 5 তারিখ সকালে সে বলে যে, ভাই দেখ, এভাবে মানুষ মারা যাচ্ছে বা এভাবে এত দূর পর্যায়ে চলে গেছে, এখন যদি পতন না হয় তাহলে আমাদের বা সাধারণ মানুষের দুর্ভোগ হয়তো আরও বাড়বে। তো আমি আন্দোলনে যাচ্ছি বা মিছিলে যাচ্ছি, আজকের প্রোগ্রামটাতে আমরা জানতে পেরেছি রুয়েট থেকে হবে, তুই সংসারের হালটা ধরিস যদি আমার কিছু হয়, এরকম একটা বিষয়। তখন আমার বড় ভাই মোটামুটি 9টা 9:30টার দিকে বের হয়ে যায় বাসা থেকে। আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে নিজেকে আর ধরে রাখতে পারি না, আমিও বাসাতে জানাই যে আমি যাব। আমার আম্মু বা আমার ওয়াইফ সবাই সম্মতি দেয়, আচ্ছা ঠিক আছে যান, একটু সাবধানে থাকবেন। পরবর্তীতে আমিও যাই, আমিও মিছিলে বা কর্মসূচিতে অংশগ্রহণ করি। এক দফা যে কর্মসূচি, 1 দফা কর্মসূচিতে অংশগ্রহণ করার পরে এটা তো সবার জানা আছে যে রাজশাহীতে 5 তারিখে একটা বড় একটা গণ্ডগোল বা আমাদের উপর হামলা হয়। আমরা যখন মিছিলটা আলুপট্টির দিকে আসি, মানে গেট থেকে বা তালাইবাড়ি থেকে আমাদের মিছিলটা, আমরা বাজারমুখী বা শহরমুখী হয়ে ঢুকছিলাম, ঠিক আলুপট্টিতে আমাদের উপর অতর্কিতভাবে নৃশংসভাবে হামলা হয়। হ্যাঁ, আমি প্রথমে মিছিলের সামনে ছিলাম না, আমরা একটু পিছনে ছিলাম বা মধ্যে ছিলাম। আমার সামনে অনেকজন ছিল, কিছু মেয়েরা ছিল। তো প্রথম যখন হামলাটা হয়, তখন প্রথম আমি যা দেখেছি যে আমাদের যারা মেয়েরা ছিল তাদেরকে কিন্তু একটা গ্রুপ বা একটা সংঘবদ্ধ অনেক ভাইদেরকে দেখেছি, তারা আগে মেয়েদেরকে সেভ করছিল, মেয়েদেরকে আগে সেফ এক্সিট বা আমরা যেটা বলি পিছন থেকে হটিয়ে দিয়েছে। মানে আমরা যারা যুবক আছি বা আমরা যারা একটু সাহস নিয়ে আগিয়েছি, আমরা সামনের দিকে আগাই, অগ্রসর হই। এক পর্যায়ে ছাত্রলীগ
যুবলীগ আওয়ামী লীগের যারা আমাদের উপর হামলা করে ওরা পিছু হতে বাধ্য হয়। তো মোটামুটি আমরা একটা ধাওয়ার পর্যায়ে ওদেরকে অনেক দূর ঠেলতে ঠেলতে প্রায় গ্রামীণ ফোন সেন্টার বা গ্রামীণ ফোন অফিস পর্যন্ত আমরা তাদেরকে হটাতে পারি। পরবর্তীতে পুলিশ একত্রিতভাবে শক্তি সঞ্চয় করে আমাদের উপর, মানে পুলিশের কাছে যে যেমন আগ্নেয়াস্ত্র ছিল আমরা ভিডিওতে দেখেছি, পরে আমাদের উপর প্রত্যেকটা আগ্নেয়াস্ত্র দিয়েই হামলা করে এবং সেই সময় আমাদের প্রায় 50 থেকে 52 জন ভাই গুলিবিদ্ধ বা আহত, বিভিন্নভাবে আহত। তার ভিতর আমিও একজন আহত। আমার হাতে গুলি লাগে, এই যে হাতের কবজির এই জায়গায় ঠিক গুলিটা ঢুকে এই জায়গাতে বের হয়ে যায়। আমার হাতের সবগুলো নার্ভ ছিঁড়ে যায়, মোটামুটি রক্তনালী দুইটার মধ্যে একটা ছিঁড়ে যায়। পরবর্তীতে আমি যখন আমার গুলি লাগে বা আমি আহত হই, তখন আমাকে উপস্থিত ওখানে আমাদের সহযোদ্ধা একজন ভাই বলে, ভাই আপনার গুলি লেগেছে, আপনি পিছনে চলে যান। আমি পিছনে চলে যেতে থাকি। আমাকে একজন বড় ভাই আমাদের চিনতে পেরে বলে যে মারুফ তুমি মোটরসাইকেলে উঠো। আমি মোটরসাইকেলে উঠি। কিছু দূর মোটরসাইকেল যাওয়ার পরে আলী রায়হান ভাই, শহীদ আলী রায়হান ভাই, আমাদের যেটা স্পটে মাথায় গুলিবিদ্ধ হয়, আলী রায়হান ভাইয়ের বডিটা কিন্তু নিয়ে আসা হয় বা নিয়ে আসছে সেই সময়। তখন আমাকে আবার ভাই বলে যে মারুফ তোমাকে নেমে যেতে হবে, তুমি দৌড় দিয়ে যাইতে পারবা। তখন আমরা জানতাম না ওটা কে, মানে তার পরিচয় দেওয়ার মতন বা জানার মতন কোনো ওয়ে ছিল না, এতটা রক্তাক্ত অবস্থায় ছিল ফেসটা। তো ওটা বেশি মুমূর্ষ। তখন আমি মোটরসাইকেল থেকে নেমে আমি আবারও দৌড় দিই পিছনের দিকে। আর ভাইকে আমি যতদূর পরে শুনেছি ভাইকে মোটরসাইকেলে করেই নিয়ে যাওয়া হয়। না, ক্ষমা করার তো প্রশ্নই আসে না। আমি আহত হয়েছি, আমার রক্ত ঝরেছে, আমি এই জন্য শুধু বলবো না। মানে আর এই যে তাদের পতন, এই পতনটা শুধু এই জুলাই আন্দোলনেই কিন্তু তাদের পতনটা হয়েছে এমন না। এই গত 15টা বছর ছোট ছোট অনেকগুলো ঘটনা আছে। আমরা আবরার ফাদের ঘটনা বলি, কিংবা বিশ্বজিৎ হত্যার ঘটনা বলি, কিংবা বিজিবি যে আর কি আমাদের বিডিআর বিদ্রোহের যে ঘটনাটা ঘটে, শাপলা চত্বরের ঘটনা ঘটে, সাগররুনির ঘটনা ঘটে, এরকম ছোট ছোট হাজার হাজার ঘটনা আছে। গুম, খুন, নির্যাতন, রাজনৈতিক অরাজনৈতিক বা ব্যক্তিদেরকে নির্যাতন, মানে ক্ষমতাসীন যারা ছিল তাদের একতরফা একটা রাজত্ব দেশে। আমি একজন সাধারণ মানুষ হিসাবে এটা তো চাই না। আমরা গণতান্ত্রিক একটা দেশে থাকি, আমার সাধারণভাবে কথা বলতে পারবো, সাধারণভাবে সমালোচনা করতে পারবো, সেটা শেখ হাসিনার বিরুদ্ধে হোক কিংবা সামনে যে কোনো সরকার গঠন হোক, তারেক রহমান আসুক, ডক্টর শফিকুর রহমান আসুক, ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম হুজুর আসুক, যে কোনো মানুষের কাছে ক্ষমতা যাক, আমাদের এটা ম্যাটার না। সে ভুল করবে, আমরা তার সমালোচনা করব নির্দ্বিধায়। তার জন্য তার কোনো রাজনৈতিক কর্মী এসে আমাকে হুমকি দিবে, কেউ এসে আমাকে বলবে বাহিরে রেখে নিব, এই সুযোগ যেন আমরা পরবর্তীতে না পাই। এটাই আমাদের আন্দোলনের একটা বড় কারণ ছিল, এবং আওয়ামী লীগ পতনেরও এটা একটা কারণ ছিল যে এই জিনিসগুলো কিন্তু ছিল না। একটা চায়ের দোকানে বসে মানুষ সরকারের সমালোচনা করতে ভয় করেছে, আশেপাশে তাকাইছে যে কি ব্যাপার, কেউ শুনছে নাকি, গোয়েন্দা সংস্থার কোনো লোক শুনছে নাকি, আওয়ামী লীগের কোনো লোক শুনছে নাকি। তো এই যে ভয়, কেন ভয় থাকবে? আমরা তো স্বাধীন মানুষ, আমরা তো ভয়ে থাকতে চাই না। এই বিচার হতেই হবে। বিচার কেন দেরি হচ্ছে এটা আমরা বলতে পারবো না। প্রশাসনিক এটা এখানে আমি ব্যর্থতাই মনে করব, যে এটা একটা বিশাল বড় ব্যর্থতা। বিচার কার্যক্রম অবশ্যই আরও অগ্রগতির সাথে যাওয়া উচিত, এবং ফুটেজের মাধ্যমে আমরা যাদেরকে দেখেছি, যারা সরাসরি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করেছে, তাদের বিচার তো অবশ্যই হবে। পাশাপাশি যারা হুকুম দিয়েছে, যারা আগ্নেয়াস্ত্র কিনতে সাপোর্ট দিয়েছে, অর্থ যোগান দিয়েছে, এবং যারা হুকুম নির্দেশদাতা, তাদেরও বিচার হওয়া উচিত। তারা তো সমান অপরাধ, আমি তাই মনে করি।